শেখ হাসিনা যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে, প্রয়োজনে বঙ্গভবন গণভবন ঘেরাও হবে, এয়ারপোর্ট ঘেরাও হবে, একটাকে দেশ ছাড়তে দেব না। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতার জায়গা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও বিরোধী দল তো দূরের কথা, কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত না। 2007 সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সময় জরুরি অবস্থা জারি করা হয়। বাংলাদেশে এটি 111 নামে কুখ্যাতি লাভ করে। সামরিক হস্তক্ষেপে 111 সরকার গঠনের আনুষ্ঠানিকতা হয়েছিল বঙ্গভবনে। রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা এবং ওই তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী হয় প্রায় 2 বছর। সরকার দলীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে কিভাবে কথিত বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করা ও তা বাস্তবায়িত হয় এবং দেশপ্রেমিক 57 সেনা অফিসারকে নির্মমভাবে হত্যার মাধ্যমে দীর্ঘ এক ঘৃণ্য ফ্যাসিবাদের বীজ বোনা হয়, তা এখন সবাই জানে। এর মাধ্যমেই তৎকালীন সরকার বিরোধীদের মধ্যে ত্রাসের সঞ্চার করে, যা দীর্ঘমেয়াদী সবার কণ্ঠরোধ করেছিল। নিহত হন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ, কর্নেল গুলজার সহ 57 জন চৌকুশ সেনা কর্মকর্তা। 2014 সালের পাতানো নির্বাচনকে সামনে রেখে 2013 সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শাহবাগে বামপন্থীরা জড়ো হয়। তারা মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দিতে শুরু করে। একটা সময় যেন তার কথাতেই চলতো দেশ, তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি। অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এইচ সরকার চালাচ্ছে সেটি নিয়ে হতো ব্যাপক আলোচনা সমালোচনা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামপন্থী দল অভিযোগ করে গণজাগরণ মঞ্চের কিছু ব্লগার ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম তাদের 13 দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়। গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ অভিযান চালায়। পুলিশ আলেম ওলামাদের উপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও সরাসরি গুলি করে। এর ফলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন অনুযায়ী ওই অভিযানে 61 জন নিহত হন। 2014 সাল প্রহসনের নির্বাচন। ভোট কেন্দ্রের ফাঁকা মাঠে শুয়ে আছে কুকুর, নেই কোনো ভোটার। পরিশেষে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই বিতর্কিত ও পাতানো নির্বাচনে সরকার গঠন করে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপি নেতা ইলিয়াস আলী 2012 সালে নিখোঁজ হন। এছাড়া জামাত নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি এবং দলটির আরেক নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান আলী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সালাউদ্দিন আহমেদ সহ ফ্যাসিস্টের 15 বছরের শাসন আমলে গুমের শিকার হয়েছেন 730 ব্যক্তি। তাদের মধ্যে 83 জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ফেরত না আসা ব্যক্তির সংখ্যা 162। এভাবেই আওয়ামী লীগের দমনপীড়ন নীতির মাধ্যমে দেশে এক বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সকল প্রতিবাদ আন্দোলনের সূতিকাগার। 52 ভাষা আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলন ছাত্রদের নেতৃত্বেই সংগঠিত হয়েছে। আঙ্গুল ভেঙেছি, মাথা ভেঙেছি, কোমর ভেঙেছি, অসংখ্য ছাত্রনেতা এখানে দাঁড়িয়ে আছে, রক্ত ঝরিয়েছে, রক্ত আমরা প্রতিনিয়ত ঝরাচ্ছি। শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটাতে আমাদেরকে আরো একটু রক্ত ঝরাতে হবে। বাঙালির ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলটি সৃষ্টির গল্পটা ব্যতিক্রম। তারুণ্য নির্ভর এই রাজনৈতিক দলটির ভ্রূণ তৈরি হয় 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। কয়েকজন তরুণ শিক্ষার্থীর তৎকালীন ভাবনার ফসল আজকের এই গণ অধিকার পরিষদ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল শিক্ষার্থীর স্বপ্ন থাকে লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করার। তারা জানপ্রাণ দিয়ে বিসিএস এর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু
সেখানে শিক্ষার্থীদের প্রবল বৈষম্যের শিকার হতে হয়। একজনের পড়াশোনা করে আপনার কষ্ট করে পরিশ্রম করে চাকরি পাচ্ছে না, আরেকজন তার এই কোটার কারণে আসলে সে চাকরি পাচ্ছে। তখন মনে হচ্ছিল যে এই ব্যবস্থাটার একটা পরিবর্তন হওয়া দরকার। সরকার তার সুবিধা মতো পছন্দের মানুষকে কোটার দোহাই দিয়ে সরকারের আজ্ঞাবাহী কর্মচারী বহাল দেয়। একটি দেশে যদি 56% কোটা থাকে তাহলে মেধার বিকাশ হবে কি করে? ফলস্বরূপ মেধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্যাসিবাদের কাঁধে ভর করে বৈষম্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলে কোটা বৈষম্য। কিন্তু 2018 সালে যখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে যখন লেখালেখি করা হয়, বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক ভাই এবং দিন মোহাম্মদ ভাই সহ অনেকে যখন এই কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করে, তো আমরা 14 তারিখে ওই প্রোগ্রামটা চেঞ্জ করে 17 তারিখে নিলাম আমরা। এবং সেই দিন আমি ছিলাম, সুমন কবির ছিল, তারপরে ওইদিকে মিনা আলামিন ছিল, আমরা মিলে আরো কিছু বড় ভাই ছিলেন। আমাদের এই সংগঠনের নামকরণ করলাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সামাজিক বিজ্ঞান কলা ভবনের সামনের মাঠ, ওখানে বসি বটতলায় আলোচনা করি যে কিভাবে আমরা এই আন্দোলনটা গড়ে তুলতে পারি। এবং যেহেতু এর আগেও এই কোটা সংস্কারের দাবিতে অনেকগুলো আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনে সরকারি দল প্রশাসন হামলা মামলা করে কার্যত বন্ধ করে দিয়েছিল। সো আমরা নামলে সংগঠিতভাবে নামতে হবে। 2018 সালের জানুয়ারি থেকে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। 2018 সালের 17 ফেব্রুয়ারি কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে প্রথম কর্মসূচি শুরু হয়। এই আন্দোলন ধীরে ধীরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে পড়ে। 17 ফেব্রুয়ারি একটা কর্মসূচি দিই এবং সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের একটা ব্যাপক উপস্থিতি ছিল এই দাবির পক্ষে এবং আমরা 10 দফা দাবি দিই। এবং সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে বোধহয় পুলিশ আমাদের উপরে হঠাৎ করেই টিয়ার শেল নিক্ষেপ করে এবং আমাদের লাঠিচার্জ করে, তখন সবাই এক প্রকারের ছত্রভঙ্গ হয়ে যায়। 8 এপ্রিল ঢাকায় শাহবাগ মোড়ে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। পরে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ছাত্রলীগ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, যার দায় দেওয়া হয় আন্দোলনকারীদের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে আগুন জ্বলছে। এক ধরনের কৌতূহল থেকে আমরা তখন এই ভিসির বাসভবনে আসি। আমি নিজেও গেট দিয়ে ঢুকি। ঠিক আমি যে জায়গায় কথা বলছি আমি তার পাশে ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে আমি দেখছি যে কি হচ্ছে। তো আমার এক বন্ধু জিয়া হলের, সে আমাকে দেখে বলল যে রাশেদ, তোমরা যেহেতু নেতৃত্ব দিচ্ছ, তোমার এইখানে থাকা ঠিক হবে না, দায়ভারটা তোমার উপরে আসবে। বলা হবে যে তোমার নেতৃত্বে এই আগুনের ঘটনা ঘটেছে। তো আমি তার পরামর্শে পরবর্তীতে আমি গেট দিয়ে বের হয়ে যাই। পরদিন 9 এপ্রিল আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুন, রাশেদ খান, মাহফুজুর রহমান, সৌরভ হোসেন সহ কয়েকজন শীর্ষ নেতাকে তুলে নেওয়া হয়। তখন আন্দোলন আরও তীব্র হলে রাতে সরকার পক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মিটিংয়ে বসলে আন্দোলন স্থগিতের